ব্যাক টু মাই। আজকে আমরা যাব ইকো পার্কে। চলো ইকো পার্কের গেটে গিয়ে তোমাদের সাথে আবার ক্যাচ আপ করবো। এখন আমরা চলে এসেছি ইকো পার্কের 2 নম্বর গেটের সামনে। আপনারা বিধাননগর স্টেশন থেকে যে কোনো ইকো পার্কগামী বাসে করে ইকো পার্কের 2 নম্বর, 4 নম্বর, 3 নম্বর গেটের সামনে নামতে পারেন। আমরা 2 নম্বর গেটের সামনে নেমেছি। ইকো পার্কের এন্ট্রি ফি পার পার্সনের জন্য 30 টাকা করে। 3 বছরের নিচের বাচ্চার কোনো টিকিট লাগবে না। এবং যেহেতু ইকো পার্ক একটি বিশাল বড় জায়গা, তার জন্য আপনারা ঘুরে দেখার জন্য স্ক্রিনে যেরকম আগে একটা গাড়ি দেখলেন ওই রকম গাড়ি প্রত্যেক জনের 100 টাকা, বা সাইকেল করে বা টয় ট্রেনে করে আপনারা গোটা পার্কটা ঘুরে দেখতে পারেন। আর দূরে দেখুন আপনারা ওয়্যাক্স মিউজিয়াম দেখতে পাচ্ছেন। এটা একদম ইকো পার্কের শেষে যেখানে পার্কিং করা হয়, তার পরের গেটটা দিয়ে পার্কিং এর গাড়িগুলো বেরায়, ওইখানে হচ্ছে গিয়ে ওয়্যাক্স মিউজিয়াম। এটা একদম শেষে। আগে এই ওয়্যাক্স মিউজিয়ামে কোনো রকমের টিকিট লাগতো না, বাট এখন হালে পড়ে এইবারে গিয়ে দেখলাম কি যে মিউজিয়ামটিতে টিকিট চার্জ করা হচ্ছে। এরপর আমরা লেকের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গিয়েছিলাম গোলাপ বাগানে। এখন নভেম্বর মাস হওয়ার দরুন গোলাপ বাগানে গোলাপ ফুলগুলি সেইভাবে ফুটে ওঠেনি, কিন্তু আপনারা যদি ডিসেম্বরের শেষে বা জানুয়ারি মাসের শুরুর দিকে আসেন তাহলে দেখতে পাবেন এখানে প্রচুর পরিমাণে গোলাপ ফুল ফুটে আছে। আপনারা যদি এই গোলাপ ফুলগুলি ফুটন্ত অবস্থায় এবং জাপানি ফরেস্ট এই সমস্ত 2 নম্বর গেটের আগে যে গুলি আছে সেগুলো যদি দেখতে চান, তাহলে আমার আগে আর একটা ভিডিও আছে, সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা। এরপরে আমরা চলে গিয়েছিলাম বিষ্ণুপুরের বিখ্যাত জোর বাংলা মন্দিরের স্টাইলে একটা রেপ্লিকা মন্দির দেখতে। এই মন্দিরটা এরা এখানে অপূর্বভাবে কারুকার্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এই কারুকার্যটা একদম রেইন ফরেস্টের সামনে, আশেপাশের দৃশ্যটা রোদে ঝলমলে হওয়ার জন্য অপূর্ব সুন্দর। আপনারা যদি ভাবেন যে হেঁটে গোটা ইকো পার্কটা দেখবেন, তাহলে অবশ্যই আপনাদের সাথে একটা করে ছাতা ক্যারি করবেন, কারণ অসম্ভব এখানে রোদ হয় এবং গরম লাগে। এরপর আমরা চলে গিয়েছিলাম মাছ গার্ডেনে। সেই মাছ গার্ডেনে দেখুন নানা রকমের মাছ আছে, সেগুলো সাজানো আছে। এর ভেতর থেকে দেখুন ওখানে টয় ট্রেন রাখা আছে। এরপরে একটা আমরা ফাঁকা জায়গায়, পুরো ফাঁকা মাঠের মতন জায়গায় চলে এসেছিলাম। অপোজিটে দেখুন টয় ট্রেনটা আছে, এখান থেকেই টয় ট্রেন ছাড়া হয়। এটা যতদূর সম্ভবত 3 নম্বর গেট। আমরা এখন চিলড্রেন পার্কের সামনের থেকে যাচ্ছি। এর পাশেই চিলড্রেন পার্ক আছে। আপনাদের সাথে যদি কোনো বাচ্চা থাকে তাহলে তার সময়টা খুব ভালো কাটবে। এরপরে আমরা এমন একটি জায়গায় চলে এসেছি যেখানে প্রচুর দোকান আছে। আপনারা প্রয়োজন হলে দুপুরের লাঞ্চটা এখানে সেরে নিতে পারেন, অথবা বাড়ির থেকে আপনারা নিজেদের মতন খাবার জিনিস নিয়ে এসে একটু ফাঁকা জায়গায় দেখে বসে অনায়াসে খেয়ে নিতে পারেন। পরবর্তী গন্তব্য 7 ওয়ান্ডার্স। এই 7 ওয়ান্ডার্স এর জন্য আপনাদেরকে আলাদা করে 30 টাকা করে টিকিট কাটতে হবে। এটি 4 নম্বর গেটের একদম সামনে অবস্থিত। 4 নম্বর গেটের এন্ট্রির পাশ থেকেই আপনারা 7 ওয়ান্ডার্স এর জন্য যে সেপারেট টিকিটটি আছে সেটি কেটে নিতে পারবেন। এরপরে আপনারা 7 ওয়ান্ডার্স এ এন্ট্রি করবেন। প্রথমে আপনারা দেখতে পারবেন গিজার আদলে তৈরি মিশরের বিখ্যাত পিরামিড, এবং সেখানকার মতন ফিনিক্সও রয়েছে একটি। এখানে 3টি পিরামিড রয়েছে। আমরা জানি পিরামিডগুলির মধ্যে ফেরাওদের মারা যাওয়ার পরে তাদের মৃতদেহর সাথে সাথে তাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলি ছিল সেগুলো রাখা হতো। তো সেই রকম ভাবেই এই মিশরের পিরামিডটি তৈরি করা হয়েছে। এরপর আমরা এই ব্রিজটি পেরিয়ে পেট্রা, যেটি কিনা জর্ডনে অবস্থিত, সেখানে পৌঁছে গিয়েছিলাম। এটি প্রাচীন ইতিহাসের একটি বিখ্যাত জায়গা। এখানে রক কাট আর্কিটেকচার দেখা যায়। অ্যাকচুয়াল যে আর্কিটেকচারটা আছে জর্ডানে সেটি রক কাট আর্কিটেকচার স্যান্ডস্টোন দিয়ে তৈরি, তার জন্য এটিকে অনেক সময় পিঙ্ক সিটিও বলা হয়। পেট্রা থেকে বেরোলেই আমরা সামনে ক্রিস দ্য রিমিডার
সেই বিখ্যাত স্ট্যাচুটি দেখতে পারবো। এই পাশেই রয়েছে একদম এখানকার স্ট্যাচুটি অনেক বড়। এই ইস্টার আইল্যান্ড বানানোর একটা চেষ্টা করা হয়েছে। এরপরে একদম সামনাসামনি আমরা দেখতে পাচ্ছি তাজমহল রয়েছে, যেটি সপ্তম আশ্চর্যের মধ্যে পড়ে। ভারতের একমাত্র সপ্তম আশ্চর্য হলো এই তাজমহল। তাজমহল সম্পর্কিত আপনারা যদি কোনো ডিটেলস ভিডিও চান তাহলে সেটা আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেখান থেকে গিয়ে তাজমহল সম্পর্কে ফুল তথ্য জেনে নিতে পারবেন। এরপরে আমরা চলে গিয়েছিলাম দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এই প্রাচীরটির দৈর্ঘ্য মোটামুটি 22,000 কিলোমিটার এবং এই প্রাচীরটি এত দীর্ঘ হওয়ার জন্য আমরা মহাকাশ থেকেও এই প্রাচীরটি সহজেই দেখতে পাই। এই বিশাল প্রাচীরটি কোনো একটি নির্দিষ্ট ডাইনেস্টির দ্বারা তৈরি হয়নি, এটি পরবর্তী পরপর 6টি ডাইনেস্টি দ্বারা তৈরি করা হয়েছিল এবং এটি প্রায় 2300 বছরের পুরনো। এবার আমরা চলে এসেছি রোমের বিখ্যাত ফেমাস অ্যাম্পি থিয়েটার কলোসিয়াম দেখতে। এখানে আগেকার যুগে পশুতে বা মানুষে যুদ্ধ করা হতো, কারণ সেই যুগে তো আমাদের এই সময়ের মতন টেলিভিশন আবিষ্কার করা হয়নি। তো মানুষের বিনোদনের জন্য এইভাবে এই ব্যবস্থা করা হয়েছিল। এই যে ধারে ধারে যে জায়গাগুলো দেখছো খোপ, এখানে সমস্ত দর্শকেরা বসতো এবং মাঝখানটায় চলতো যুদ্ধটা। এরপরে আমরা 7 ওয়ান্ডার্স থেকে বেরিয়ে গিয়েছিলাম। এগুলি ছিল ইকো পার্কের 7 ওয়ান্ডার্সের কিছু বিখ্যাত মনুমেন্ট। এরপরে আমরা 7 ওয়ান্ডার্সের পর থেকে আবার সেই ফাঁকা জায়গাটায় যেখানে টয় ট্রেন ছিল, মাস্ক গার্ডেন ছিল এবং চিলড্রেন পার্ক ছিল, সেইখান থেকে আমরা চলে গিয়েছিলাম বাটারফ্লাই গার্ডেনের উদ্দেশ্যে। তো বাটারফ্লাই গার্ডেনটি অসম্ভব সুন্দর এবং সেখানে বিভিন্ন প্রজাতির বাটারফ্লাই দেখা গিয়েছিল এবং আপনারা চাইলে দাঁড়িয়ে কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে দেখতে পারেন। এবং এই যখন এন্ট্রি করবেন বাটারফ্লাই গার্ডেনে, এখানে কত রকমের বাটারফ্লাই হয় সেইগুলো সম্পর্কে, তাদের নাম, তাদের প্রজাতি, তাদের যে চার্টটা আছে, পুরোপুরি চার্টটা সেখানে দেওয়া আছে। এখানে দেখুন কি সুন্দর গ্রিনারি আছে এবং এই গ্রিনারির মধ্যে বিভিন্ন প্রকারের বাটারফ্লাই দেখা যাচ্ছে। বড় পার্ক যখন আপনারা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়বেন, তখন নিশ্চয়ই আপনাদের জলের অভাব পড়বে। তো ইকো পার্কের মধ্যে এরকম বেশ কয়েকটি জায়গা করা আছে যেখানে আপনারা মাত্র 1 টাকার বিনিময়ে 500 গ্রাম এবং 2 টাকার বিনিময়ে 1 লিটার জল নিতে পারবেন। এগুলি বিভিন্ন জায়গায় আছে। আমরা যেরকম এটা ইকো পার্কের একদম শেষ বর্ডার সেইখানে পেয়েছি। তো এরকম লেকের ধারে আগের বারে দেখেছিলাম, আরো নানা রকমের জায়গায় 5-6টা মতন আছে। তো এটা হলো ইকো পার্কের একদম শেষ বর্ডার। এখান থেকে আমরা একটু হেঁটে যাচ্ছি। এখানে খুব ভিড় ছিল, এবারে আর খুব নাই, এখনো সিজন আসেনি।
আমরা এখন একটি গ্রাম্য পরিবেশের সামনে আছি আর কি। গ্রাম বাংলার যে দৃশ্য, এই পাখাটার পিছনে একটি গ্রাম বাংলার আদলের গ্রাম তৈরি করা হয়েছে এবং এই গ্রামে ঢোকার জন্য 10 কিংবা 15 টাকা করে নেওয়া হয়। আপনি যদি আপনি যদি শহরে বাস করেন এবং গ্রাম্য পরিবেশ উপভোগ করতে চান, তবে এই যে গ্রামটি সাজানো হয়েছে সেখানে আপনারা অবশ্যই ঢুকতে পারেন। এরপরে আমরা চলে এসেছিলাম জোরবাংলা যে মন্দিরটা ছিল তার অপোজিটেই রেন ফরেস্টে। তো এই রেন ফরেস্টের মধ্যে এটা হচ্ছে গিয়ে মিস্ট গার্ডেন। এই মিস্ট গার্ডেনে সব দিনে সবসময় এই মিস্ট যে ব্যাপারটা সেটা চালু হয় না। এটি একমাত্র 3টে থেকে 4টে এই সময় চালু হয়। এরপরে আমরা চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে 4 নম্বর গেটের সামনে এবং 4 নম্বর গেটের সামনে যে মিষ্টি হাব আছে সেখান থেকে আমরা এক্সিট করেছিলাম। যদি আপনাদের আমার এই ভিডিওটি, ইকো পার্ক সম্পর্কিত ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কোনো ইনফরমেশন আপনারা দিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ততদিন টাটা।